আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা ঘটনায় যাব। ঘটনাটি যিনি লিখেছেন তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন অভিশপ্ত তান্ত্রিক। যাই হোক, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি শাহাদাত খান। ঠিকানা মুসলিম বাগ, কাঁচাবাজার, কামরাঙ্গীর চর, ঢাকা। দীর্ঘ অনেক বছর ধরেই ভূত এফএমের সাথে জড়িত, তারপর ভূত.com। এর আগে আমার 4টা ঘটনা প্রচারিত হয়েছিল। এটা নিয়ে আমার 5মতম ঘটনা। আজকে মূলত যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি আমার কাছে অন্যরকম মনে হয়েছে। যাই হোক, আমার ঘটনা লেখায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলে রাখি, এই ঘটনাতে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছদ্মনাম। সঙ্গত কারণে তাদের আসল নাম ঠিকানা উল্লেখ করতে চাচ্ছি না। ঘটনাটি আমার সংগ্রহ করা। ঘটনাটির নাম অভিশপ্ত তান্ত্রিক। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। আষাঢ়ের শেষ দিক, শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, যেখানে পিচ রাস্তা শেষ হয়ে গিয়ে মেঠো পথ শুরু হয়েছে, সেখানেই সুশান্তদের আদি বাড়ি। সুশান্ত পেশায় একজন সাংবাদিক, শহরে থাকে, কিন্তু পৈতৃক ভিটেমাটির প্রতি তার টান বরাবরই প্রবল। এই বছর বর্ষার শেষে সে তার স্ত্রী প্রিয়াঙ্কা আর ছোট মেয়ে রূপাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। কয়েকটা দিন শান্তিতে কাটাবে সে কারণেই। সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশটা মেঘলা, বাতাস শান্ত। যদিও বর্ষা বিদায় নিয়েছে, তবুও প্রকৃতিতে একটা ভেজা ভেজা নিস্তব্ধতা। উঠোনের কোণে বিশাল আম গাছটা, যার ডালে ডালে সুশান্তর শৈশব মিশে আছে, সেটা যেন আরো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সুশান্ত বারান্দায় ইজি চেয়ারে বসে পুরনো একটা বইয়ে চোখ বোলাচ্ছিল। তার চোখ মুখে একটা স্বস্তির ছাপ। শহর থেকে দূরে এই নীরবতা, এই মাটির গন্ধ তাকে অন্য এক শান্তি দেয়। প্রিয়াঙ্কা রান্নাঘরের কাজ সারছিল, আর 5 বছরের রূপা উঠোনে টিনের মগ দিয়ে জল ছিটিয়ে খেলা করছিল। হঠাৎই দুপুর গড়িয়ে বিকেল যখন নামছে, তখন গ্রামের পোস্টম্যান রামপদ এসে হাজির। রামপদ বছর 50-এর এক সরল মানুষ। সুশান্তকে দেখেই তার পুরনো দিনের বন্ধুর মতো হেসে উঠল। রামপদ বলছে, হো সুশান্তদা, কি খবর? কত বছর পরে দেশে ফেরা। আরে রামপদদা, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কতদিন দেখিনি তোমাকে। শরীর কেমন আছে? শরীর আর চলে দাদা, বর্ষার পর শরীরটা ম্যাচ ম্যাচ করছে। এই পথ চলতে চলতে বয়সটাও তো কম হলো না। তোমার হাতে একটা চিঠি ছিল, তাই ভাবলাম একবার দেখা করে যাই। রামপদ চিঠিটা সুশান্তর হাতে দিল। শহরের অফিসের জরুরি চিঠি। সুশান্ত সেটাই চোখ বোলাতে শুরু করলো। প্রিয়াঙ্কা এক গ্লাস জল নিয়ে এলো। জল খেয়ে নিন রামপদদা। আর চা খাবেন? না বৌমা, চা খাবো না, কাজ আছে। আসলে সুশান্তদা, একটা কথা বলার জন্য এলাম। তোমরা শহরে থাকো, তাই এই গাঁয়ের খবর হয়তো পাও না। সুশান্ত চিঠি থেকে চোখ তুলে রামপদর দিকে তাকালো। তার মুখ দেখে মনে হলো রামপদ কোনো অপ্রিয় কথা বলতে চাইছে। কি হয়েছে রামপদদা? কোনো সমস্যা? সমস্যা মানে গ্রামের অবস্থাটা ভালো না সুশান্তদা। গত 6-7 মাস ধরে কেমন যেন একটা ভয় ভয় পরিবেশ। কিসের ভয়? চুরি ডাকাতি? না না,
চুরি ডাকাতি নয়, কেমন যেন একটা অশরীরী কাণ্ড কারখানা। লোকে বলছে গায়ের ওই শ্মশানের ধারের বটগাছটার কাছে নাকি একটা খারাপ জিনিস ঘোরাফেরা করে। আরে রামপদদা, তোমরা এখনো সেই কুসংস্কার নিয়ে পড়ে আছো? ওসব তো মানুষের মন গড়া গল্প। মানছি দাদা, আমিও মানতাম, কিন্তু যা ঘটছে মানতে বাধ্য হচ্ছি। আমাদের রতনের ছোট মেয়েটা এই রাতে ঘুমোচ্ছিল, হঠাৎ কি হলো, সারা রাত শুধু ছটফট করলো, প্রলাপ বকলো। ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। ভোরবেলা দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার বলল শকে মারা গেছে, কিন্তু রতনের বউ বলছে মেয়ে নাকি ঘুমের মধ্যে বারবার বলছিল, ওই যে তান্ত্রিক, ওই বটগাছটার নিচে। সুশান্তর মুখ থেকে হাসিটা মুছে গেল। সাংবাদিক হিসেবে সে বরাবরই যুক্তিবাদী, কিন্তু রামপদর চোখে সে এক গভীর ভয় দেখতে পেল, যা মিথ্যে হতে পারে না। তান্ত্রিক? কে সে? কিসের তান্ত্রিক? রামপদ বলল, লোক মুখে শোনা যায় বছর 15 আগে আমাদের গাঁয়ের বাইরে এক তান্ত্রিক থাকত। নাম ছিল তার ভবতারণ। খুব খারাপ লোক ছিল, তন্ত্র সাধনা করত, কিন্তু মানুষের ক্ষতি করার জন্য সেটা করা। গ্রামের লোকেরা সহ্য করতে না পেরে তাকে এক রাতে ধরে বটগাছটার নিচে মেরে পুঁতে দেয়। মার্ডার? তোমরা পুলিশ জানোনি? তখন পরিস্থিতি অন্যরকম ছিল সুশান্তদা। সবাই এতটাই ভীত আর ক্ষুব্ধ ছিল যে সবাই মিলে চাপা দিয়ে দিল। কিন্তু এখন লোকে বলছে সেই তান্ত্রিকের আত্মা নাকি বটগাছটার মধ্যে আটকে গেছে, আর গত কয়েক মাস ধরে সে নাকি প্রতিশোধ নিচ্ছে। ওহ, কি বলছো রামপদদা? তোমরা সাবধানে থেকো বৌমা। রাত নামলে এই দিকে আর বেশি ঘোরাফেরা করো না। বিশেষ করে আজ সন্ধ্যের পর ওই বটগাছটার দিকে একদম যেও না। তোমাদের ভালো চাই তাই বলে গেলাম। কথাগুলো বলেই রামপদ উঠে দাঁড়ালো, কাঁধের ব্যাগ ঠিক করে দ্রুত পা চালালো। সুশান্ত চিন্তিত মুখে চিঠিখানা হাতে নিয়ে বারান্দায় স্থির হয়ে বসে রইল। তার যুক্তিবাদী মন এই কুসংস্কার মানতে চাইছে না, কিন্তু রামপদর গভীর ভয় এবং রতনের মেয়ের ঘটনা তার মনে এক অজানা সংশয় তৈরি করল। সূর্য তখন দিগন্তে ডুবছে, আকাশ জুড়ে কমলা আর লালের মিশ্রণ। গ্রামের সন্ধে খুব তাড়াতাড়ি নামে। রামপদর কথাগুলো সুশান্তকে যেন আচ্ছন্ন করে রেখেছে। সে ঘরে এসে দেখল প্রিয়াঙ্কা রূপাকে খাওয়াতে ব্যস্ত। ঘরের মধ্যে এসে সুশান্ত বলল, প্রিয়াঙ্কা, রামপদদা যা বলল শুনলাম তো, আমার গা কাঁটা দিচ্ছে। তুমি রামপদদাকে একদম উড়িয়ে দিও না। গ্রামে এই ধরনের ব্যাপারগুলো। আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু তান্ত্রিকের আত্মা, প্রতিশোধ, এগুলো কি আধুনিক যুগে কেউ বিশ্বাস করে বা সাজে? আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে, হয়তো মানসিক রোগ বা উন্মাদনা। সাংবাদিক হিসেবে আমার কাজ হলো আসল সত্যটা খুঁজে বের করা। সুশান্ত, তুমি কি এখন গ্রামে এসে রহস্য উদ্ঘাটন শুরু করবে? তোমার কি মনে হয় তোমার এই ছুটিতে এটাই করা উচিত? জানি, কিন্তু ব্যাপারটা আমাকে আকর্ষণ করছে। একটা খুন, তারপরে এই আতঙ্ক। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ওদিকে যাব না। কাল সকালে গ্রামের প্রবীণ কারো সাথে কথা বলে দেখব ভবতারণ তান্ত্রিকের বিষয়টা কি ছিল। হঠাৎ রূপা তার খেলনা নিয়ে বারান্দার দিকে দৌড় দিল। বাবা, ওই যে আমার পুতুল পড়ে গেছে, আমি তো নেব। রূপা বলল,
সুশান্ত বলল, না রূপা, সন্ধে হয়ে গেছে, এখন বারান্দায় যেও না, আমি আনছি। সুশান্ত বারান্দায় গিয়ে পুতুলটা হাতে নিল। চারপাশ তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। গাছের পাতার ফাঁক দিয়ে কেবল আবছা আলো আসছে। সুশান্তর চোখ গেল উঠোনের কোণে, যেখানে তাদের বাড়ির সীমানা শেষ হয়েছে। সেখান থেকে কিছুটা দূরেই শ্মশান আর সেই অভিশাপের বটগাছটা অন্ধকারে এক দানবের মতো দাঁড়িয়ে আছে, যার বিশাল শাখা প্রশাখা যেন আকাশকে গ্রাস করতে চাইছে। সুশান্তর মনে হলো আজ রাতের বটগাছটার নিস্তব্ধতা অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। সে পুতুল নিয়ে ঘরে ফিরে এলো। দরজা বন্ধ করতে করতে বলল, রূপা, আর বাইরে একদম না, রাতে এখন আমরা সবাই ভেতরে থাকবো। প্রিয়াঙ্কা সুশান্তর হাত ধরে বলল, আমার কেন যেন খুব ভয় লাগছে। চলো কাল সকালেই ফিরে যাই, এই আবহাওয়াটা একদম ভালো লাগছে না। আরে ভয় পেও না, আমি তো আছি। আর তাছাড়া রামপদদা যা বলল সেটাও তো লোকমুখে শোনা কথা, তুমি অযথা চিন্তা করো না। কিন্তু সুশান্তর গলাতেও এক ধরনের কাঁপুনি ছিল। সে নিজেই বুঝতে পারছিল পরিবেশটা স্বাভাবিক নয়। রাত তখন প্রায় 12টা। গ্রামের রাস্তা জনশূন্য, চারপাশ নিস্তব্ধ। সুশান্তর ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সুশান্তর চোখে ঘুম নেই। রামপদর বলা কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সে বিছানায় এপাশ ওপাশ করছে। সুশান্ত ধীরে ধীরে উঠে বসল। বাইরে একটা চাপা নিস্তব্ধতা যা কানকে ব্যথা দিচ্ছে। সে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। চাঁদ নেই, আকাশ ভর্তি কালো মেঘ। আবছা অন্ধকারে বাড়ির উঠোনটাকেও অচেনা লাগছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে একটা চাপা গোগানির মতো শব্দ এলো। শব্দটা বটগাছের দিক থেকে আসছে। সুশান্তর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো ওটা হয়তো কোনো শেয়াল বা অন্য কোনো পশুর ডাক, কিন্তু শব্দটা কোনো পশুর ডাকের মতো ছিল না। এটা ছিল মানুষের কণ্ঠস্বর, যা কোনো গভীর কষ্টে বা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে সাবধানে এগিয়ে বারান্দার রেলিং ধরল, অন্ধকারের দিকে চোখ রাখল। বটগাছটা যেখানে, সেখানে যেন আরো বেশি অন্ধকার। শব্দটা এবার এলো আরো স্পষ্ট হয়ে, যেন কেউ মাটির তলা থেকে উঠে আসার চেষ্টা করছে এবং শ্বাস নিতে পারছে না। সুশান্তর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার যুক্তিবাদী মন এখন আর কাজ করছে না। সে স্পষ্ট বুঝতে পারল এই শব্দ স্বাভাবিক নয়। এই শব্দে এক ধরনের আদিম ভয় মিশে আছে। সে যখন দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে শব্দটা শোনার চেষ্টা করছে, তখন হঠাৎ বটগাছের দিক থেকে একটা তীব্র ধাতব শব্দ ভেসে আসলো, যেন কোনো ভারী জিনিস মাটিতে সজোরে আছড়ে পড়ল। এরপর সবকিছু চুপ, একেবারে নিস্তব্ধ। সুশান্তর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। প্রিয়াঙ্কা ঘুম ভেঙে উঠে বসেছে, তার চোখে ভয়, জিজ্ঞাসা। কিসের শব্দ হলো? বাইরে কি হচ্ছে সুশান্ত? কিছু না, তুমি ঘুমো, হয়তো কোনো কাঠফাট পড়েছে। না, ওটা কি কাঠের শব্দ? ওটা তো মনে হলো কেউ যেন দরজা ঠেলে, আর তার আগে একটা গোগানির শব্দ হচ্ছিল। সুশান্ত প্রিয়াঙ্কার হাত ধরল। সে প্রিয়াঙ্কাকে মিথ্যা আশ্বাস দিতে চাইল না, কারণ সে নিজেও জানে শব্দগুলো কতটা অস্বাভাবিক ছিল। তুমি চিন্তা করো না, আমি লাইট জ্বালাচ্ছি। আমরা এখন জেগে থাকবো, যদি কিছু হয় আমি দেখব। কেউ যদি কিছু করার চেষ্টা করে আমি পুলিশকে ফোন করব, কিন্তু তুমি শান্ত হও। সে টেবিল ল্যাম্পটা জ্বালল। ঘরের ভেতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়ল, কিন্তু সেই আলোও যেন বাইরের গভীর অন্ধকারকে দূর করতে পারল না। সুশান্তর মনে একটা কথা বারবার ঘুরতে লাগলো, কেউ যেন মাটির তলা থেকে উঠে আসার চেষ্টা করছে। এই কি সেই অভিশপ্ত তান্ত্রিক ভবতারণ, যার আত্মা প্রতিশোধ নিতে চাইছে? যদি তাই হয়, তবে এই ঘটনা
মানুষের হাতে সৃষ্টি হলেও এর পরিণতি এক অতি প্রাকৃত ভয়ের দিকে মোড় নিচ্ছে। সুশান্ত প্রতিজ্ঞা করল কাল সকালেই তাকে ভবতারণের অতীত, তার মৃত্যু এবং বটগাছের পেছনের সত্যটা উন্মোচন করতে হবে, কারণ এখন শুধু তার নিজের শান্তি নয়, তার পরিবারও এক অজানা বিপদের মুখে। ভোর হলো, তবে সুশান্তদের বাড়িতে রাত জাগার ক্লান্তি আর চাপা আতঙ্ক যেন দিনের আলোকেও ম্লান করে দিয়েছে। সুশান্তর চোখ মুখে বিনিদ্র রাতের ছাপ স্পষ্ট। বাইরে তখনও কুয়াশার মতো হালকা ধোঁয়াশা। প্রিয়াঙ্কা রূপাকে ঘুম থেকে তুললেও তার চোখ মুখে এক ধরনের ভয়। রূপা স্বাভাবিকভাবেই খেলছে, কিন্তু তার বাবা মার অস্বাভাবিক নিস্তব্ধতা সেও টের পাচ্ছে। সুশান্ত রান্নাঘরে গিয়ে প্রিয়াঙ্কার হাত ধরল। তোমার কি মনে হচ্ছে আমরা ফিরে যাব? সুশান্ত জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা চা বানাতে বানাতে বলল, কালকে রাতে যা শুনলাম তারপরও তুমি জানতে চাইছো? তুমি তো সাংবাদিক, তোমার তো যুক্তিতে বিশ্বাসী হওয়া উচিত। কিন্তু কালকের শব্দগুলো কোনো যুক্তিমান ছিল না সুশান্ত। আমার মনে হচ্ছে ওই বট গাছটা সত্যি অভিশাপগ্রস্ত। হ্যাঁ, মানছি শব্দগুলো অস্বাভাবিক ছিল, কিন্তু পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। আমি যদি সত্যি ওটা ভূত প্রেত মানি, তবুও জানতে চাইব কেন। কেবল গত 6 মাস ধরে এই ঘটনাগুলো ঘটছে। ভবতারণ তো 15 বছর আগে মারা গেছে। এখন তোমার জীবন বাজি রেখে উত্তর খোঁজার দরকার নেই। শোনো, আমি শুধু গ্রামের মুরব্বীদের সাথে কথা বলবো। ওই বট গাছের কাছে যাব না, শুধু জানবো সেই রাতে ঠিক কি ঘটেছিল আর তারপর কিসের জন্য এই আতঙ্ক ছড়ালো। প্লিজ আমাকে একবার চেষ্টা করতে দাও। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, কিন্তু প্রতিজ্ঞা করো তুমি বিকেল হওয়ার আগেই ফিরে আসবে আর রূপাকে চোখে চোখে রাখবে। সুশান্ত মাথা ঝাঁকালো। সে প্রস্তুত হলো। হাতে নিল একটি ছোট ক্যামেরা আর তার নোটবুক। তার সাংবাদিক সত্তা এই রহস্যকে এড়িয়ে যেতে পারল না। সুশান্ত হেঁটে গ্রামের মাঝখানে এলো। পুরনো মাটির বাড়িগুলো, গোবরে লেপা উঠোন, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু মানুষের চোখ মুখে সে এক চাপা ভয়ের ছায়া দেখতে পেল। সবাই যেন কথা বলতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে। সুশান্ত গেল গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ মকরন্দ চক্রবর্তীর কাছে। মকরন্দ প্রায় 70 ছুঁই ছুঁই, কুঁজো হয়ে উঠোনে বসে হুঁকো খাচ্ছিল। সুশান্তকে দেখে মকরন্দ মাথা ঝাঁকালেন। মকরন্দ কাকা, আমি সুশান্ত, অনেকদিন পর এলাম। শান্ত কিন্তু ভাঙা গলায় তিনি বললেন, চিনতে পেরেছি বাবা, তোমার বাবার মতো তোমারও ভিটে মাটির টান আছে। ভালো করেছো এসেছ, তবে এখনকার সময়টা ভালো না। কাকা, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। ওই বটতলার তান্ত্রিকের কথা শুনতে পেলাম। ভবতারণ নাকি? আপনি তো জানেন, বলুন তো আসল ঘটনা কি হয়েছিল? মকরন্দ হুঁকোটা নামিয়ে রাখলেন। তার চোখ দুটো যেন বহু বছর আগের কোনো ভয়ঙ্কর স্মৃতিতে মগ্ন। সে এক জঘন্য কাহিনী বাবা, ভবতারণ। হ্যাঁ, ওই নামই সবাই চিনত। সে কিন্তু আমাদের গাঁয়ের লোক ছিল না। বছর 20 আগে সে কোথা থেকে এসে শ্মশানের ধারের ওই ভাঙা কুটিরটায় ডেরা বাঁধল। প্রথমে ভাবলাম বুঝি সাধু সন্ত গাঁয়ের মানুষের উপকার করছে, কিন্তু সে যা করত সেটা সাধনা ছিল না, ছিল শয়তানি। কি করত সে? সে তন্ত্রের নামে মানুষের সর্বনাশ করত, গায়ের গরিব মেয়েদের ওপর নজর দিত। একবার গাঁয়ের এক বিধবা মহিলা, যার একমাত্র ছেলে ছিল, তাকে জোর করে
তারপর একদিন তার ছেলেটা জ্বরে মরে গেল। লোকে বলল ভবতারিণী নাকি তার তন্ত্রক্রিয়ার জন্য ছেলেটার প্রাণ কেড়ে নিয়েছে। সুশান্ত মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হলো এটি একটি সাধারণ প্রতিশোধের ঘটনা, কোনো অলৌকিক বিষয় নয়। সুশান্ত বলল, তার মানে গ্রামের সবাই তাকে ঘৃণা করত? ঘৃণা নয় বাবা, ভয় পেত। ও যা যা করত কেউ মুখ খোলার সাহস পেত না। কিন্তু যখন রঘুনাথের বউ নিজের ঘরে গলায় দড়ি দিল, তখন গাঁয়ের লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রঘুনাথের বউ নাকি ভবতারণের জাদুটোনা থেকে বাঁচতে পারেনি। তারপর আপনারা কি করলেন? সেদিনের রাতটা ছিল অমাবস্যা। গাঁয়ের সব জোয়ানের ছেলে, আমরা কয়েকজন মুরব্বী সবাই মিলে লাঠি হাতে তার কুটিরে গেলাম। সে তখনও তার কোনো জঘন্য কাজ করছিল। আমরা তাকে ধরলাম। সে বাধা দিতে পারল না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বটগাছের নিচে। আমরা সবাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে মকরন্দর গলা কেঁপে গেল। সুশান্ত বুঝতে পারল সেদিনের দৃশ্যের ভয়াবহতা। আপনারাই তাকে মেরে ফেললেন? হ্যাঁ বাবা, আমরাই মারলাম। এরপর তাকে বটগাছের শেকড়ের পাশে গর্ত খুঁড়ে পুঁতে দিলাম। তারপর আমরা সবাই প্রতিজ্ঞা করলাম এই কথা কোনোদিন কাউকে বলবো না। আমরা বিশ্বাস করতাম একটা শয়তানকে শেষ করার জন্য যা দরকার আমরা তাই করেছি। পুলিশে জানালে গায়ের সবার সর্বনাশ হতো। কিন্তু এখন লোকে বলছে তার আত্মা প্রতিশোধ নিচ্ছে। এটা কেন? গলা নামিয়ে মকরন্দ বলল, এটাই তো রহস্য বাবা। 15 বছর সব শান্ত ছিল, আমরা সবাই ভুলেই গিয়েছিলাম। কিন্তু গত 6-7 মাস ধরে গ্রামে কেমন যেন একটা শীতলতা নেমে এসেছে। প্রথমে রতনের মেয়ের ঘটনা, তারপর গত মাসে ধীরেন তার গরুটা হারালো। গরুটা নাকি ভোরবেলা ওই বটগাছের নিচে শুয়েছিল, কিন্তু তার পা দুটোকে যেন কেটে নিয়েছে। ধীরেন বলল কোনো মানুষ এমন কাজ করতে পারে না। মকরন্দ সুশান্তর দিকে তাকালেন, তারপর বললেন, তারপর সবচেয়ে খারাপ ঘটনা ঘটল গত সপ্তাহে। আমাদেরই গায়ের ছেলে মদন, সে মাঝে মাঝে রাতে বটগাছের নিচে গিয়ে বসে থাকত। গত মঙ্গলবার রাতে সে আর ফেরেনি। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল গ্রামের পুকুরে ভাসতে, কিন্তু তার চোখ দুটো কেউ যেন উপড়ে ফেলেছে। পুলিশ বলল ডুবে মরেছে, কিন্তু আমরা জানি মদন ভালো সাঁতার জানত আর তার চোখ। মকরন্দর কথা শুনে সুশান্তর ভেতরেও এক শীতল স্রোত বইল। চোখ উপড়ে ফেলা, এটা তো মানসিক বিকৃতির লক্ষণ। কিন্তু গ্রামে কেউ এমন আছে? আর কেনই বা বটগাছের সাথে সম্পর্কিত সব ঘটনা? সুশান্ত বলল, কাকা, মদন কেন বটগাছের তলায় যেত? মকরন্দ বললেন, সে বলতো রাতে বটগাছের পাশ থেকে নাকি খুব মিষ্টি একটা গান ভেসে আসে, কোনো এক নারীর কণ্ঠস্বর। সে নাকি দেখতে যেত কে গান গাইছে। আমরা নিষেধ করেছিলাম, সে শোনেনি। সুশান্ত উঠে দাঁড়ালো। সে মকরন্দকে ধন্যবাদ জানালো। এই তথ্যগুলো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মদন, যার চোখ উপড়ে ফেলা হয়েছে, একটা মিষ্টি গানের টানে সে বটতলায় যেত। ভবতারণ তান্ত্রিক যদি ফিরেও আসে, সে নারী কণ্ঠের গান কেন গাইবে? সুশান্তের মনে হলো ভবতারণের প্রতিশোধ যদি সত্যি হয়, তবে তার পেছনে অন্য কোনো মানুষ বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। হয়তো ভবতারণকে পুঁতে দেওয়ার ঘটনাটি কেউ সুযোগ হিসেবে ব্যবহার করেছে।
বিকেল গড়িয়ে যাচ্ছে। সুশান্ত তবুও নিজেকে সামলাতে পারল না। সে এখন সরাসরি বটগাছটার দিকে যাচ্ছে, তার হাতে ক্যামেরা আর নোটবুক। সে প্রিয়াঙ্কাকে দেয়া কথা ভঙ্গ করল, কারণ এই রহস্যের শেষ না দেখতে পেলে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সুশান্ত গ্রামের শেষ সীমানায় এসে দাঁড়ালো। সামনেই সেই বটগাছ, বিশাল, শতবর্ষী। ঘন ডালপালা আর অসংখ্য ঝুড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। গাছটা যেন তার চারপাশে এক গভীর অন্ধকার তৈরি করে রেখেছে। দিনের আলোতেও জায়গাটা শীতল, ভেজা ভেজা আর শান্ত। বাতাসের কোনো শব্দ নেই। সুশান্ত গাছের দিকে এগিয়ে গেল। গাছের গোড়ায় মাটির ঢিবিটা দেখতে পেল। এখানেই ভবতারণকে পুঁতে দেয়া হয়েছিল। ঢিবিটা এখন শ্যাওলায় ঢাকা, তার উপর বুনো লতাপাতা জন্মেছে। সুশান্ত তার ক্যামেরা বের করল, গাছের কাণ্ড, ঝুড়ি আর ঢিবিটার কয়েকটা ছবি তুলল। সে চারপাশে বাতাসটা অনুভব করল। এই বাতাস কেমন যেন ভারী, যেন হাজারটা অব্যক্ত কথা এই বাতাসে মিশে আছে। সে ভাবল, যদি কেউ এই অভিশাপের গুজব ছড়িয়ে এই খুনগুলো করে, তবে সে কি এই আশেপাশে লুকিয়ে থাকে? হঠাৎই সুশান্তের নজরে এলো বটগাছের পেছনের একটা ঝুড়ির গোড়ায় কিছু একটা অস্বাভাবিক জিনিস, অনেকটা পুরনো কাপড় বা ছেঁড়া বস্তার মতো। সে সাবধানে এগিয়ে গেল। সে দেখল ওটা একটা ছেঁড়া জীর্ণ কাপড়, যেন বহু বছর মাটির নিচে ছিল বা কোনো বদ্ধ জায়গায় পচে গেছে। কাপড়টা থেকে একটা মিষ্টি বুনো গন্ধ আসছে। সুশান্ত নোটবুকে গন্ধের বিবরণ লিখে নিল। তখনই তার মনে পড়ল মদনের কথা। রাতে বটগাছের পাশ থেকে নাকি মিষ্টি একটা গান ভেসে আসে। মিষ্টি গন্ধ। তবে কি এই গন্ধের সাথে গানের কোনো যোগ আছে? কোনো মাদক, কোনো রাসায়নিক যা মানুষকে সম্মোহিত করে বটতলায় নিয়ে আসে? সুশান্ত সাবধানে কাপড়ের টুকরোটা হাতে নিল। জিনিসটা খুব ঠান্ডা, যেন এখনই মাটি থেকে তোলা হয়েছে। সে সেটাকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিল। ঠিক সেই মুহূর্তে সে গাছের পেছন দিক থেকে একটা ফিসফিসানি শুনতে পেল, খুব মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ তার কাছাকাছি কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। সুশান্ত দ্রুত চারপাশে তাকালো। শুধু বটগাছ আর তার অন্ধকারের ছায়া। ফিসফিসানিটা অস্পষ্ট। ফিরে যা, ফিরে যা। সুশান্তের গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে সাংবাদিক, সে জানে এগুলো মানুষের মনের ভুল, বাতাসের খেলা হতে পারে। কিন্তু এই ফিসফিসানিটা এত স্পষ্ট ছিল যে তাকে অবিশ্বাস করা কঠিন। সে নিজেকে শক্ত করল। সুশান্ত বলল, কেউ আমাকে ভয় দেখাচ্ছে, কেউ এই জায়গাটা খালি রাখতে চায়। সে দ্রুত ঢিবিটার কাছে গিয়ে মাটিটা খুঁটিয়ে দেখতে লাগলো। এই মাটি কি সত্যি 15 বছর আগে খোঁড়া, নাকি সম্প্রতি কেউ এখানে এসেছে? সুশান্ত দেখল ঢিবির একটা কোণে মাটিটা একটু আলগা, যেন কেউ সম্প্রতি অল্প কিছু মাটি সরিয়ে আবার ঢেকে দিয়েছে। সুশান্তের গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই আলগা মাটিটা সরাতেই তার হাতে কিছু একটা শক্ত জিনিস ঠেকল। সে সাবধানে জায়গাটা আরো ঘুরল। বেরিয়ে এলো একটি ধাতব পাত্রের ভাঙা অংশ। কিন্তু এই পাত্রের বিশেষত্ব হলো এর গায়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, তন্ত্র সাধনার প্রতীক, যা সুশান্ত আগে দেখেনি। সুশান্ত পাত্রের ভাঙা অংশটা হাতে নিল। সঙ্গে সঙ্গে তার মনে হলো চারপাশের তাপমাত্রা যেন হঠাৎ করে আরো কয়েক ডিগ্রি কমে গেল। তার হাত পা হিম হয়ে গেল। ঠিক সেই সময় গাছের ওপরের একটা ডাল যেন বিকট শব্দে মট করে ভেঙে গেল এবং গাছ থেকে একটা তীব্র বুনো গন্ধ ছুটে এলো, যা তার আগের মিষ্টি গন্ধের ঠিক বিপরীত। এটা পচা মাংস বা বহুদিনের জমে থাকা বিষাক্ত কোনো কিছুর গন্ধ। সুশান্ত দ্রুত সেখান থেকে সরে এলো। এবার সে নিশ্চিত এখানে যা ঘটছে তার পেছনে শুধু কুসংস্কার নয়, বরং কেউ ইচ্ছে করে এই ভয়ের আবহ তৈরি করছে। কিন্তু এই ঠান্ডা, এই ফিসফিসানি এবং এই গন্ধ, এগুলো কি শুধুই মানুষের কারসাজি?
সুশান্ত যখন ঘরে ফেরে তখন সন্ধ্যা। প্রিয়াঙ্কা চিন্তিত মুখে দরজায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? আমার জান বেরিয়ে যাচ্ছিল। আর কি এই গন্ধ তোমার শরীর থেকে আসছে? প্লাস্টিকের ব্যাগ থেকে কাপড়ের টুকরো আর ধাতব পাত্রের ভাঙা অংশটা বের করে সুশান্ত বলল, এগুলো পেয়েছি। আর আমি নিশ্চিত ভবতারণের কবরটা কেউ খুঁড়েছে। কি বলছো তুমি? তুমি কি জীবন বিপন্ন করতে চাইছো? না, কিন্তু এইটা দেখো। কাপড়ের টুকরোটা দেখায়। এটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছিল। মকরন্দ কাকা বললেন মদন নাকি মিষ্টি গানের টানে বটগাছ তলায় যেত। আমার মনে হয় কেউ এই কাপড়ে মাদক মাখিয়ে বা অন্য কিছু মিশিয়ে মানুষকে আকর্ষণ করছে। কিন্তু পাত্রটা আর তোমার শরীরে এই পচা গন্ধ কেন? সুশান্ত তখন তার অভিজ্ঞতার কথা বলল। আলগা মাটি, ধাতব পাত্র, ফিসফিসানি আর শেষে সেই তীব্র পচা গন্ধ। সুশান্ত বলল, আমার মনে হয় কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষ বা কোনো প্রতিপক্ষ এই তন্ত্রের গুজব ব্যবহার করছে। তারা হয়তো ভবতারণের কবরটা খুঁড়ে কোনো তন্ত্রের জিনিস সরিয়েছে, আর তারই প্রভাবে কিছু একটা ঘটছে। প্রিয়াঙ্কা কাঁপা কাঁপা হাতে পাত্রটা ছুঁয়ে দেখল, তারপর বলল, আমার মনে হচ্ছে এই পাত্রটা খুব পুরনো। সুশান্ত, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি এই রাতে থাকতে পারবো না। সুশান্ত কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় সজোরে টোকা পড়ল। ঘরের ভেতর সবাই স্তব্ধ। রাত তখন গভীর। কে হতে পারে? সুশান্ত প্রিয়াঙ্কাকে ইশারা করলো যেন রূপাকে ধরে রাখে। সে নিঃশব্দে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে গ্রামের লোকনাথ। লোকনাথের চোখ দুটো কোঠরাগত, তার মুখ ফ্যাকাশে, সে হাঁপাচ্ছে। সুশান্তদা, আপনারা এখান থেকে চলে যান। আমি দেখে এসেছি। কি দেখে এসেছো লোকনাথ? শান্ত হয়ে বলো। আজকে রাতে বটতলার দিক থেকে গোঙানির শব্দ শুনে গাঁয়ের কয়েকজন লোক টর্চ নিয়ে গিয়েছিল। আমরা কিছু দেখতে পাইনি, কিন্তু আমরা যখন ফিরে আসছিলাম তখন আমি হঠাৎ করে বটগাছের দিকে তাকালাম। শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের ভয়টা যেন সুশান্তের ভেতরেও সংক্রমিত হলো। গাছের ডালে একটা ঝুড়িতে ঝুলে আছে আমাদের গাঁয়েরই ছেলে রতনের ভাইপো গণেশ। ঝুলে আছে মানে? সে আত্মহত্যা করেছে? না, আত্মহত্যা নয়। তার দেহটা বটগাছের ডাল থেকে ঝুলেছিল, কিন্তু তার মুখটা পেছনের দিকে ঘোরানো। লোকনাথ চোখ বন্ধ করে এবার হাউমাউ করে কেঁদে উঠল। কেউ তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। তার চোখ দুটো মদনের মতো উপড়ে ফেলা হয়েছে। বটগাছটা আবার কাউকে কেড়ে নিল। ভবতারণ, সে ফিরে এসেছে। সুশান্তর হাত থেকে ধাতব পাত্রের টুকরোটা সশব্দে মাটিতে পড়ে গেল। এইবার সে আর নিজেকে বোঝাতে পারল না। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই রকম নৃশংসতা, এই অভিশাপের শেকড় আরো গভীরে। কেউ ভবতারণকে আবার জাগিয়ে তুলেছে, বা তার নামে এই সমস্ত নৃশংসতা ঘটিয়ে একটা চরম ভয়ের আবহ তৈরি করছে। সুশান্ত তার সাংবাদিকদের ভূমিকা থেকে সরে এসে একজন ভীত মানুষে পরিণত হলো। তার পরিবার এখন ঘোর বিপদে। সুশান্ত বলল, লোকনাথ, পুলিশকে খবর দিয়েছ? হ্যাঁ, দিয়েছি, কিন্তু তার আগে আপনি যান। এই রাতটা এখানে থাকবেন না, কাল সকালে ফিরবেন। ভবতারণের শিকারের তালিকায় কে আছে কেউ জানে না। সুশান্ত দরজা বন্ধ করল। প্রিয়াঙ্কা সব শুনে পাথরের মতো দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা স্বরে সে বলল, আর নয় সুশান্ত, এখনই বেরোবো আমরা। সুশান্ত রূপার দিকে তাকালো। রূপা তার মায়ের শাড়ির আঁচল ধরে ভয় পাচ্ছে। সুশান্ত এক চরম সিদ্ধান্ত নিল, এখন পালালে চলবে না। বটগাছের রহস্য জাল ছিন্ন করতেই হবে, কারণ এই ঘটনা
কোনো মানুষের কাজ হলে সেই খুনি হয়তো তাদের ওপর নজর রাখছে, আর যদি সত্যি কোনো অশরীরী হয় তবে পালিয়ে রক্ষা নেই। সুশান্ত বলল, না প্রিয়াঙ্কা, আমরা এখন যাব না। আমি পুলিশকে ফোন করছি, আর আমি এটাও নিশ্চিত করব আগামীকাল যেন শহরের একজন ভালো ফরেন্সিক বিশেষজ্ঞ এখানে আসেন। আমি কাল সকালে বটগাছতলা থেকে মাটি পরীক্ষা করব। কেউ হয়তো তন্ত্রের নামে কোনো রাসায়নিক বা বিষক্রিয়া করছে। এই রহস্যের শেষ দেখব আমি। সুশান্তের এই সিদ্ধান্ত যেন এক অজানা বিপদকে আমন্ত্রণ জানালো। সে জানত গ্রামে ভয়ঙ্কর রাত চলছে। এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই প্রকাশ করবেন। অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন। আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ঘটনার শেষে আসলে কি হয়েছিল, কারণ এখানে শেষটা দেয়া নেই এবং শেষ থাকাটা খুব জরুরি। কার কি হয়েছিল সেগুলো একটু জানতে চাই, এবং এই লেখাটা একটু অন্যরকমভাবে আপনি লিখেছেন। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে বলি যে আমরা শাহাদাত সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো আমাদের রেগুলার ঘটনা পাঠান, এই ঘটনাটা একটু অন্যরকম কেন। তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার পশ্চিমবঙ্গের এক বন্ধুর কাছ থেকে। সেই জন্যই ঘটনাটার ধারা বিবরণ একটু অন্যরকম। তার পশ্চিমবঙ্গের বন্ধুই লিখে পাঠিয়েছেন ঘটনাটি। আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন ঘটনাটি।